হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখে নেব রাসায়নিক বিক্রিয়ার থার্ড পার্ট, তাপমোচী রিয়াকশন, তাপগ্রাহী রিয়াকশন। আমরা যেটাকে দেখলাম যে অনুঘটক কি, তারপরে যে প্রভাবক বিক্রিয়া স্টার্ট করতে হেল্প করবে, বিক্রিয়া থেকে গতি বাড়া থেকে সাহায্য করবে বা বিক্রিয়ার গতি কমা থেকে সাহায্য করবে, সবকিছু দেখেছি। তো কিছু কিছু রিয়াকশনে কি না প্রভাবক হিসাবে প্রথমে তাপ দিতে হচ্ছে, তাই তো? তাপ, আমরা তাপ নিয়ে আলোচনা করবো খালি আজকে, হিট অনলি। হিট চ্যাপ্টারে পড়ে এসেছি কি কি হয়, বাষ্পায়ন, বাষ্পীভবন ইত্যাদি ইত্যাদি সব জিনিস, রেডিয়েশন। আচ্ছা, আগের দিনে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আগের লেকচারে, যে আমরা যখন আগুন, শীতকালে যখন আমরা আগুনে যখন সেক নিতে যাই, তো সে ওই আগুন থেকে কোন পদ্ধতিতে তাপ আমাদের দিকে আসে বা আমাদের শরীরে আসে, কোন পদ্ধতিতে? আশা করছি তোমরা সবাই অ্যান্সারটা দিয়েছো। তো ওটা হচ্ছে তোমার পদ্ধতি হবে বিকিরণ পদ্ধতি। কেন বিকিরণ পদ্ধতি হবে? কারণ বিকিরণ পদ্ধতিতে কোনো মিডিয়াম লাগে না, তাপ পরিবাহিত হতে কোনো মিডিয়াম লাগে না, বা আলো আসতে কোনো মিডিয়াম লাগে না, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, রেডিয়েশন। আর পরিচালন পদ্ধতিতে বা পরিবহন পদ্ধতিতে তাপ মিডিয়াম লাগে, মিডিয়াম মানে মাধ্যম লাগে। পরিবহন পদ্ধতিতে বিশেষ করে কঠিন মাধ্যম লাগবে। পরিবহন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, না কি কোন মাধ্যমে যাবে? পরিবহনে কি হবে না, ওর মধ্যে যে অণুগুলো আছে, ওই কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো আছে, অ্যাকচুয়ালি কঠিন পদার্থে পরিবহন দেখা যায়। কঠিন পদার্থে যে অণুগুলো আছে ওরা কম্পন হতে থাকে সাধারণ টেম্পারেচারে, রুম টেম্পারেচারে কম্পিত হয়ে থাকে, কিন্তু খুবই আস্তে আস্তে কম্পিত হয়। তো যখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, অর্থাৎ বেশি করে হিট দেবো, টেম্পারেচার যখন বাড়বে ওদের কম্পন আরো বাড়তে থাকবে। এই কম্পনের মাধ্যমে কি হয় না, পরিবহন পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ উষ্ণ স্থান থেকে শীতল স্থানে কি তাপ প্রবাহিত হয়। আর পরিচালন পদ্ধতিতে কি হয় না, পদার্থের যে অণুগুলো আছে সেগুলো এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে। পরিবহন পদ্ধতিতে অণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে না। পরিচালন পদ্ধতিতে অণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে, অর্থাৎ কি কোন স্থান থেকে না, গরম স্থান থেকে, অর্থাৎ উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে মুভ করে, সেটা হচ্ছে পরিচালন। পরিচালনে কি, তরল বা গ্যাসে দেখা যায়, যারা ফ্লুইড প্রবাহিত হতে পারে তাদের মধ্যে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তাই আগুনের উপরে যদি আমরা হাত রাখি, এইভাবে যদি আগুন জ্বলছে, উপরে যদি হাত রাখি, তো সেখানে যে তাপটা আসছে যে পদ্ধতিতে, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি পরিচালন পদ্ধতিতে আসছে, বিকিরণ পদ্ধতিতে আসছে। কারণ বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যম লাগে না। আর যখন আগুনের পাশে আমরা দাঁড়িয়ে থাকছি, তখন হাতে সেক দেওয়ার জন্য যে পদ্ধতিতে তাপটা আমাদের দিকে আসছে, সেটা হচ্ছে কি বিকিরণ পদ্ধতি। ওকে, আজকে লেকচার স্টার্ট করি তাহলে। আজকের লেকচার হচ্ছে ওই তাপ নিয়ে, যে রিয়াকশন করলে কোনটাতে তাপ বের হবে, কোনটাতে বের হবে না, কোন কোন রিয়াকশনে তাপ দিতে লাগে, কোন কোন রিয়াকশনে কি তাপ বের হয়। মানে রিয়াকশনে স্টার্ট করার জন্য একটু তাপ লাগতেই পারে, কিন্তু রিয়াকশনের পরে, অর্থাৎ যখন প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তখন তাপ বের হচ্ছে, সেই রিয়াকশন গুলো বলবো কি না, তাপমোচী রিয়াকশন বা তাপ বের হচ্ছে যেখান থেকে। তো দেখি কি আছে, কি রাসায়নিক, হ্যাঁ রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন দু ধরনের হয়, মানে অ্যাকর্ডিং টু তাপ, তাপ কোনটাতে বের হচ্ছে, তাপ কোনটাতে বের হবে, তাপ কোনটাতে লাগবে, সেই অনুসারে দুই ধরনের ভাগ করা হয়েছে কি না, তাপের শোষণ আর বর্জনের সাপেক্ষে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। না কি কি, তাপমোচী বা তাপগ্রাহী। তাপমোচী মানে কি, তাপ বের হবে এখানে, তাপ রিলিজ, ইংলিশে লিখছি হিট রিলিজ, হিট মানে হচ্ছে তাপ, রিলিজ মানে হচ্ছে কি না বের হওয়া, হিট রিলিজ। আর তাপগ্রাহী মানে কি না, হিট গেইন করবে, হিট নিডেড নিডেড হিট নিডেড, এখানে হিট লাগবে, ওখানে হিট বের হবে। মানে কি, তাপমাত্রা বিক্রিয়ায় পরিবেশ রিয়াকশন স্টার্ট করার জন্য একটু তাপ লাগতে পারে, কিন্তু রিয়াকশনের লাস্টে কি হবে, মানে যখন রিয়াকশনটা হয়ে যাবে, রিয়াকশন থেকে যখন প্রোডাক্টে পরিণত হবে, রিয়াক্টেন্ট থেকে, আর মানে হচ্ছে কি রিয়াক্টেন্ট, আর পি মানে হচ্ছে কি প্রোডাক্ট, যখন রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে পরিণত হবে তখন তাপ বের হবে। আচ্ছা, এটা মানে সবাই জানি ত্রিভুজ চিহ্ন না এটা, খালি বা বাংলার ব না এটা, হ্যাঁ এটা হচ্ছে তাপ বের হচ্ছে কিনা সেটা বলছে, এটা ল্যাটিন চিহ্নটা। এটা প্লাস ত্রিভুজ চিহ্ন মানে কি তাপ বের হবে, আর মাইনাস ত্রিভুজ চিহ্ন মানে কি না তাপ লাগবে। রিঅ্যাক্টেন্ট টু প্রোডাক্ট মাইনাস হিট, উল্টো হয়ে গেছে, মাইনাস হিট মানে কি তাপ
নিয়ে নেবে, অর্থাৎ পরিবেশে এ তাপ বর্জন করবে। যদি এই রিয়াকশনটা হয় তাহলে আশেপাশের পরিবেশ গরম হয়ে যাবে। টেস্ট টিউবে যদি করি টেস্ট টিউবের আশেপাশের পরিবেশ গরম হয়ে যাবে। যদি বিকারে করি তাহলে বিকারের আশেপাশের পরিবেশ গরম হয়ে যাবে, বিকারটা গরম হয়ে যাবে। আর এই তাপগ্রাহী রিয়াকশনে কি হবে, বিকারটা ঠান্ডা হয়ে যাবে। এমনকি কিছু কিছু রিয়াকশনে বরফ পর্যন্ত জমে যায়। কেন বরফ জমছে? আমরা কি জল দিয়েছি ওখানে? জল দিইনি। তাই কোথায় বরফটা আসছে? বরফটা আসছে অ্যাকচুয়ালি বাতাস থেকে। বাতাস থেকে কি আসছে স্যার? তাহলে বাতাসে কি জলীয় বাষ্প আসছে নিশ্চয়ই, H2O জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প কি তাপ পেয়েই তো জলীয় বাষ্পে পরিণত হয়েছে ওটা। তো ওর যদি আর ঘরের আমরা এই যে আসি না, যে রুমে দাঁড়িয়ে আছি, যে স্টুডিওর মধ্যে আমি যে দাঁড়িয়ে আছি, এখানে বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। তো জলীয় বাষ্প কি হবে, যদি তাপ জলীয় বাষ্পের থেকে যদি তাপ আমরা বের করে নিই তাহলে কি প্রথমে তরলে পরিণত হবে, আরো তাপ বের করে নিই, আরো তাপ বের করে নিলে কি না সলিডে পরিণত হবে, মানে সলিড মানে কি বরফে পরিণত হবে। তাই কিছু কিছু এমনও তাপগ্রাহী রিয়াকশন হয় যে যেখানে ডিরেক্ট ওর টেস্ট টিউবের পাশে বা রিয়াকশন যে জারে করছি বা যে বিকারে করছি তার পাশে কি তার গায়ে বরফ জমে যায়। অনেক সময় কি না জল ঝরঝর করে জলের ড্রপ পড়তে থাকে, জলের ফোঁটা পড়তে থাকে, নাকি জলীয় বাষ্প থেকে জলে পরিণত হয়ে যায়। আসছে এগুলো কোন কোন বিক্রিয়াতে জলীয় বাষ্পে পরিণত হয়, কোন কোন বিক্রিয়ায় বরফে পরিণত হয়। আচ্ছা, কি তাপমোচী রিয়াকশন মানে এক্সোথার্মিক। আচ্ছা, ইংলিশ এটাকে এক্সোথার্মিক রিয়াকশন বলে। ইংলিশটা একটু খেয়াল করতে করতে যাবো আমরা। উঠতে বসতে সব জায়গাতে এখন ইংলিশ প্রচুর প্রচুর পরিমাণে ইউজ হয়। ইংলিশ টার্মগুলো একটু খেয়াল রাখবো। কোশ্চেন আমাদের সাধারণত দিয়ে দিতে পারে এক্সোথার্মিক রিয়াকশন বলো। একটু উঁচু লেভেলের যে পরীক্ষাগুলো হয়, যদি মেধা তালিকার যে পরীক্ষাগুলো হয়, কি দিয়ে দিল না এক্সোথার্মিক রিয়াকশন, কি তুমি আর পারলে না, দেখা যাচ্ছে। তো এক্সোথার্মিক রিয়াকশন মানে কি না তাপমোচী রিয়াকশন, মানে পরিবেশ মানে পরিবেশ থেকে না, পরিবেশে ও তাপ নির্গত করবে রিয়াকশন হওয়ার পর। রিয়াকশন স্টার্ট হতে তাপ লাগতেই পারে তাপ 1000 ডিগ্রি বা 600 ডিগ্রি 400 ডিগ্রি তাপ লাগতেই পারে কিছুটা তাপ, কিন্তু যখনই রিয়াকট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার সময় ওই রিয়াকশনে তাপ উৎপন্ন হবে সেটাকে বলে তাপমোচী রিয়াকশন। রিয়াকশন স্টার্ট, বারবারে বলছি, রিয়াকশন স্টার্ট হতে তাপ লাগতেই পারে, কিন্তু যদি একটু যদি তাপ নির্গত হয় রিয়াকশনটা হওয়ার পর, অর্থাৎ প্রোডাক্টে কনভার্ট হওয়ার সময় যদি একটু পরিমাণ যদি তাপ নির্গত হয় তাহলে সেটাকে বলবো কি না তাপমোচী রিয়াকশন, তাপমোচী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি নির্গত হয় বা বেরিয়ে আসে তাকে তাপমোচী বিক্রিয়া বলে। এই ধরনের বিক্রিয়ায় আশেপাশে তাপমাত্রা বেড়ে যায়। কয়েকটা উদাহরণ দিয়ে লিখছি আমরা। সবচেয়ে ফেমাস একটা উদাহরণ আছে, ফেমাস বিখ্যাত, কি না কার্বন আর অক্সিজেনের যে বিক্রিয়াটা হচ্ছে, CO2 উৎপন্ন হবে। হ্যাঁ, তোমরা বলবে যে স্যার CO2 রিয়াকশন হওয়ার জন্য আমরা তো জানি CO2 রিয়াকশন কি না, আগুনে যে কোনো কিছু পোড়ালেই CO2 বের হয়। কেন বের হয়? সবকিছু পৃথিবীতে তোমাদের একটা চ্যাপ্টারই আছে যে কার্বন জাতীয় যৌগ একটা চ্যাপ্টারই আছে। তো পৃথিবীতে সমস্ত কিছু গাছপালা নদী নালা বাড়ি ঘর সবকিছুতে কার্বন মাস্ট, কার্বন প্রচুর পরিমাণে কার্বন থাকে। তো যে কোনো কিছু পড়লে ধোঁয়া বের হবে, কালো রঙের ধোঁয়া, ওটাতে কার্বন থাকে। তো তোমরা বলবে যে কি না ওটাতে আমরা তো আগুন দিচ্ছি ওখানে, তার ফলে তাপ বেরোচ্ছে। হয়তো আমরা কতটুকু আগুন দিচ্ছি, ধরি এটা গ্যাস লাইট বা ডিশ লাইট কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে জাস্ট আগুনটা দিলাম, কতটা আগুন দিলাম, একটু দিয়েছি আগুনটা, আগুনটা তো কি বেড়ে যাচ্ছে না, বড় হচ্ছে। ওই ডিশ লাইট কাঠির তুলনায় তো বড় হচ্ছে আগুনটা, তাই তো। ধরো তুমি আগুন জ্বালাবে শীতকালে, এখন শীতকালে তো আমরা কি আগুন পাই, তো শীতকালে সেক নিয়ে ওখান থেকে আগুনের তাপ নিই গরম রাখার জন্য আমাদের বডিকে। তো ওখানে আগুনটা জ্বালানোর জন্য ডিসলাইট কাঠি যে আগুনটা দিলাম, জ্বললো আগুনটা। তো ওই আগুনটা যেটা দিলাম ডিসলাইট কাঠিতে একটু আগুন দিয়েছিলাম, কিন্তু ওই আগুনটা যে বড় হলো সেটা কোথেকে আসে? অ্যাকচুয়ালি ওখানে ওর মধ্যে যে পদার্থগুলো আছে, যে অণুগুলো, সেগুলো কি দাহ্য পদার্থ, এবং ওর মধ্যে কার্বনও আছে। তো সেখানে কি হচ্ছে, তাপ উৎপন্ন হয়ে যাচ্ছে। ওই বিক্রিয়া কি হচ্ছে না, কার্বন ওর মধ্যে কার্বন আছে আর বাতাসে অক্সিজেন, এই যে বিক্রিয়াটা স্টার্ট করার জন্য কি একটু আগুন লাগলো, একটু তাপ লাগলো, আমাদের তাপ দিতে হলো, তার ফলে বিক্রিয়া স্টার্ট হয়ে গেল। কিন্তু স্টার্ট হওয়ার পর এমনি এমনি তাপ আসছে, কিন্তু আর আমাদেরকে তাপ বাইরে থেকে কিছু দিতে হচ্ছে না, তাপ বেরিয়ে আসছে রিয়াকশন স্টার্ট হওয়ার পর। হ্যাঁ, তো রিয়াকশন স্টার্ট হওয়ার পর কি তাপ বেরিয়ে আসছে, তাহলে এগুলো কি তাপমোচী রিয়াকশন। প্রভাবক কি ছিল ওখানে, ডিসলাইট কাঠি দিয়ে যে আগুনটা দিলাম সেটা ছিল ওই বিক্রিয়ার প্রভাবক। আর বিক্রিয়া যখন স্টার্ট হয়ে গেল, যখন আগুন জ্বলতে স্টার্ট হয়ে গেল, যে তাপটা বেরিয়ে এলো, এই যে রিয়াকশনটা বলে কি, এই যে রিয়াকশনটা এখানে হচ্ছে সেই রিয়াকশনটা কি বলছি, এই রিয়াকশনটাকে বলছি তাপমোচী রিয়াকশন। তো ওটাই লিখেছি দেখো, সি কার্বন প্লাস O2 CO2। যে কোনো ধরনের দহন প্রক্রিয়া CO2, এটা হচ্ছে কি না তাপমোচী রিয়াকশন। এখানে তাপ বের হবে, এটা উপরে চলে যাচ্ছে প্লাস হিট ত্রিভুজ চিহ্ন বা তাপ লিখে দিচ্ছি যা ব্র্যাকেটে, বারবার লিখবো না, এটা মনে রাখবে। ত্রিভুজ চিহ্ন যেখানে থাকছে সেটা হচ্ছে তাপ, যদি ত্রিভুজ চিহ্নের আগে মাইনাস থাকে তাহলে তাপ ও পরিবেশ থেকে তাপ শোষণ করে নেবে, আর যদি ত্রিভুজ চিহ্নের আগে প্লাস থাকে তাহলে তাপ পরিবেশে দান করবে। আর একটা রিয়াকশন CO,
পটাচন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল দাও এখানে, সিএও প্লাস জল দিলে কি হচ্ছে, H2O, H2 ভেঙে যাবে, ও H প্লাস ও H মাইনাস, আচ্ছা CaOH হোল 2 প্লাস তাপ উৎপন্ন হবে এখানে, তাপমোচী রিঅ্যাকশন, তাপ উৎপন্ন হবে। আর একটা উদাহরণ হবে না মিথেন গ্যাস, মিথেন গ্যাসের সংকেত আমরা জানি কি CH4, এটা হচ্ছে মিথেন গ্যাস। খাল বিল নদী নালা থেকে এই গ্যাস দেখতে হয়, দেখবে অনেক সময় যে এমনি বাতাসে অনেক রাত্রে দেখা যাচ্ছে আলো জ্বলছে, কোথাও আগুন লেগে গেছে, ছোট ছোট মানে ছোট শিখায় আগুন জ্বলছে না কি, না একটা যে আবর্জনা স্তূপ পড়ে আছে ওখানে, আবর্জনা স্তূপ, ওই স্তূপে কি না আগুন লেগে গেছে, ছোট্ট একটা জায়গায় আগুন লেগে গেছে না কি, ওটা অ্যাকচুয়ালি কোন গ্যাস আগুন ধরেছে, না মিথেন গ্যাস, ওটা CH4 এই গ্যাসটা আগুন ধরেছে, এবং সেখান থেকে CH4 যদি আমরা অক্সিজেন সাথে রিঅ্যাকশন করা, তাহলে জল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ওখানে, আর তাপ উৎপন্ন হয় ওখানে। এটা মনে রাখো, তাপমাত্রা রিঅ্যাকশন করছি কিন্তু আমরা, এটা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করা, তাহলে কি উৎপন্ন হবে, কার্বন আছে। আর একটা কথা বলি, কার্বন আছে মানে চোখ বন্ধ করে তুমি যদি অক্সিজেনের সাথে, কার্বন এমন কোন কম্পাউন্ড, এমন কোন যৌগ বা এমন কোন মৌল কার্বন আছে, তার সাথে আমরা অক্সিজেন রিঅ্যাকশন করছি, চোখ বন্ধ করে CO2 লেখো উত্তর, মানে যদি রিঅ্যাকশন যদি নাও জানো, তাহলে উত্তরে এই প্রোডাক্টের দিকে কি অন্তত CO2 লিখে আসবে, তাহলে এটা কিন্তু কার্বন না, এটা ক্যালসিয়াম, Ca ওটা, এটা আবার কার্বন আর A আর O ধরো না, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, Ca ক্যালসিয়াম আর অক্সিজেন যুক্ত হয়ে কি না ক্যালসিয়াম অক্সাইড তৈরি করেছে, এটা হচ্ছে CH4, এখানে কার্বন আছে, আর এটা তো খালি কার্বনটা, কার্বন কয়লা CH4। তো এটা যখন আমরা রিঅ্যাকশন করব অক্সিজেনের সঙ্গে কি, আর হ্যাঁ ব্যালেন্সিং যদি কারো সমস্যা হয় এই ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে, যতগুলো কার্বন এইদিকে থাকবে ঠিক ততগুলো কার্বন ডাইঅক্সাইড দিকে উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড কটা কার্বন আছে, একটা আছে, কার্বন ডাইঅক্সাইড লিখে দাও চোখ বন্ধ করে, একটা কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, দুটো অক্সিজেন, আচ্ছা এটা ব্যালেন্স করতে হবে রিঅ্যাকশনটাকে, দুটো কার্বন, এই একটা কার্বন, একটা কার্বন ঠিক আছে, এটা দুটো অক্সিজেন, H2O, এটা দুটো আছে, আচ্ছা চারটে দাও এখানে, 2 2 4 2 4, 2 গুণ 4 2 2 4 আর 2 4, আচ্ছা ব্যালেন্স হয়ে গেছে, প্লাস তাপ উৎপন্ন হবে। রিঅ্যাকশনটা কিভাবে ব্যালেন্স করছি বুঝতে পেরেছি আশা করছি সবাই, আমরা সবাই বুঝতে পেরেছি যে রিঅ্যাকশনটা কিভাবে ব্যালেন্স হচ্ছে। এই রিঅ্যাকশনটা এখানে কি খালি অক্সিজেন, দুটো অক্সিজেন, এদিকে কত অক্সিজেন হয়েছিল, প্রথমে ছিল দুটো, প্রথমে ছিল H2O, জাস্ট দুটো অক্সিজেন ছিল, তিনটে অক্সিজেন ছিল এখানে, এদিকে তিনটে অক্সিজেন ছিল, আর এদিকে ছিল কটা, দুটো ছিল, এই দুই ছিল না প্রথমে, কিন্তু পরে দুই দিলাম, চারটে অক্সিজেন হয়ে গেল ওখানে, তাহলে এখানে কটা অক্সিজেন, দুটো অক্সিজেন, আর হাইড্রোজেন চারটে আছে ওখানে, দুই দিয়ে যদি গুণ করে দিই এখানে, তাহলে দুটো, 2 গুণ 4 হাইড্রোজেন আর দুটো অক্সিজেন, 6টা। একটা ফেমাস এক্সাম্পল যেটা আমরা অনেকদিন থেকে পড়ে আসছি, আমাদের সবার পরিচিত, ম্যাগনেসিয়াম প্লাস অক্সাইডের রিঅ্যাকশন, ম্যাগনেসিয়াম ফিতে আর অক্সিজেনের রিঅ্যাকশন করলে কি তৈরি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, না সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, আর কি তাপ নির্গত হয়, এত তাপ নির্গত হয় ওখানে কি আলো পাওয়া যায়। যখন কোন বস্তু যখন অতিরিক্ত তেতে যায় না, অতিরিক্ত তাপ বের হয় সেখান থেকে, অতিরিক্ত যখন তেতে যায়, উত্তপ্ত হয়ে যায়, তখন ওখান থেকে আলো নির্গত হতে শুরু করে। আমাদের বাল্ব যেটা, যে লাইট ইউজ করি আমরা না, এই লাইটের সেম পদ্ধতি ইউজ করা হয় এখানে। প্রথমে কিন্তু আলো বেরোতে থাকে না, প্রথমে মলিকিউলগুলো উত্তপ্ত হতে থাকে, বা পদার্থটা বা মেটালটা উত্তপ্ত হতে থাকে, তারপরে যখন অতি উত্তপ্ত হয়ে যায় তখন ওখান থেকে আলো নির্গত হয়। এখানে সেম, তো এখানে আলো নির্গত হবে কি, MgO তৈরি হবে এখানে, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের যোজ্যতা +2, অক্সিজেনের যোজ্যতা -2, 2 2 গেল, একই ব্যাপার, দুটো ম্যাগনেসিয়াম দুটো অক্সিজেন, সেটাকে একটা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন লেখা যেতেই পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে প্লাস তাপ উৎপন্ন হবে। আর একটা রিঅ্যাকশন দিয়ে উদাহরণ দিই আমরা, নাকি সালফার ডাইঅক্সাইড SO2 প্লাস O2, এটা হচ্ছে হেবার, এটা সরি হেবার না, এটা পার্শ্ব স্পর্শ মানে ঠেকে যাওয়া এভাবে,
তো এখানে H2SO4 পদ্ধতির একটা রিঅ্যাকশন, পরবর্তী এই রিঅ্যাকশন ডিটেইলস তোমরা ক্লাস 10 এ পড়বে। এই রিঅ্যাকশনটা Na2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এটা একটা কি না অনুঘটক। আর হালকা তাপ, আচ্ছা প্রত্যেকটা তাপ লাগবে একটু একটু করে, হ্যাঁ এখানে একটু তাপ লাগতে পারে, আচ্ছা এখানে তাপ লাগবে না, তাপ তাপ একটু তাপ, বেশি না, হালকা তাপ লাগবে, কিন্তু তাপ অনেক বেশি উৎপন্ন হয়ে পড়ে। এক কথায় রিঅ্যাকশনের যখন রিঅ্যাকশন থেকে রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্টে পরিণত হবে, যদি তাপ নির্গত হয়, একটু পরিমাণে যদি তাপ নির্গত হয় তাহলে সেটা তাপমোচী রিঅ্যাকশন। তাপ বের হলেই তাপমোচী রিঅ্যাকশন। আর যদি তাপ না বের হচ্ছে, দেখা তাপ বের হচ্ছে না, বাট পরিবেশে তাপ শোষণ করে নিচ্ছে, সেটা তাপদাহী রিঅ্যাকশন। না, তাপ একটু পরিমাণ তাপ যদি বের হয় তবু সেটাকে আমরা বলবো তাপমোচী রিঅ্যাকশন। V2O5 SO2 যদি তাপ দিই তাহলে কি তৈরি হবে না সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে। আচ্ছা SO3 প্লাস তাপ, এটা রিঅ্যাকশন ব্যালেন্স ঠিক করা আছে। আচ্ছা 2 2 2 2 4 রিঅ্যাকশন লেখার সময় সব সময় আমরা ব্যালেন্স দেখব, অবশ্যই অবশ্যই ব্যালেন্স করব রিঅ্যাকশনটা। আচ্ছা এটা ব্যালেন্স করা হয়নি, 2mg হবে এটা, 2mg। হ্যাঁ আচ্ছা SO2 SO3 তিনটে অক্সিজেন, এখানে চারটে অক্সিজেন আছে, তাহলে ব্যালেন্স নিশ্চয়ই রিঅ্যাকশন, তাহলে ব্যালেন্স করতে হবে আমাদেরকে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে করা হচ্ছে 4টে 2 6টা 2, আচ্ছা এখানে 2 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাচ্ছে 2, দুটো SO, দুটো সালফার, চারটে অক্সিজেন, 6টা অক্সিজেন, দুটো সালফার, 6টা অক্সিজেন। ওকে, তাপমোচী রিঅ্যাকশনের রাসায়নিক এই ব্যবহারিক প্রয়োগ, তাপমোচী বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ, মানে যে সমস্ত বিক্রিয়া তাপমোচী তাদের ব্যবহারিক প্রয়োগ। মানে আমরা বাড়িতে কি করি, বাড়িতে চুলা আছে বিশেষ করে, চুলাই তো বলে ওটাকে, মাটির তৈরি যেটা হয়, যেটা জ্বালানি দিয়ে ভাত রান্না তরকারি রান্না করা হয়। হ্যাঁ, তো ওখানে কি জ্বালানি দেয়, আমরা প্রথমে একটু দেশলাই দিয়ে বা লাইটার, যে গ্যাস লাইট গুলো পাওয়া যায়, সেটা দিয়ে কি করছি না আগুন দিচ্ছি, ওখানে একটু দিচ্ছি, আর তারপরে কি আমরা জ্বালানি অ্যাড করছি। এই রিঅ্যাকশনটা নিশ্চয়ই তাপমোচী রিঅ্যাকশন, তাই তো? তাপ তো বেরোচ্ছে না, ওখানে কি হচ্ছে না কার্বন পুড়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হচ্ছে। আচ্ছা কাঠে প্রচুর পরিমাণে কার্বন থাকে, প্রত্যেকটা জিনিসেই পৃথিবীতে যা দেখতে পাচ্ছি চারিদিকে সবকিছুতে কার্বন একটা কম্পোনেন্ট। হ্যাঁ, তারপরে লোহার মধ্যে কার্বন থাকে না, যদি আমরা লোহাতে কার্বন মেশাই সেটা ইস্পাতে পরিণত হয়, অবশ্য একটা নির্দিষ্ট পরিমাণ থাকে ই করার জন্য। লোহা এই ইস্পাত তৈরি করার জন্য নির্দিষ্ট অ্যামাউন্টের কার্বন যুক্ত করতে হয়। তো খালি লোহাতে কিন্তু খালি লোহা থাকে, তাই এটা বলছি না যে অ্যাকচুয়ালি যেগুলো জীবদেহ বা জীবদেহ থেকে ডিরাইভ করা প্রোডাক্ট, যেমন কাপড়, প্লাস্টিক বিশেষ করে, তো এইসব পদার্থগুলোতে প্রচুর পরিমাণে কার্বন থাকে। তো কার্বন এভরিহোয়ার, এখানেও কার্বন, সেখানেও কার্বন, বাদ দিকে কার্বন, ডান দিকে কার্বন, উপরে নিচে সব জায়গাতে কার্বন আছে। কার্বন ইজ এভরিহোয়ার। হ্যাঁ, তো ওটা প্রত্যেকটা জিনিসে কার্বন থাকে, তো সেখানে যদি কার্বনকে পোড়ায় নিশ্চয়ই CO2 উৎপন্ন হবে। আর একটু আগে দেখলাম CO2 কি, তাই তো CO2 তাপ বের করছে, মানে কি তাপ মুচি রিঅ্যাকশন, তাপ মুচি রিঅ্যাকশন, তাপ পরিবেশে দেবে ওই। ওকে, রান্না করতে রোজই আমরা, সেটা দিয়ে দেখাই, রান্না করতে রোজই আমরা কোনো না কোনো জ্বালানি ইউজ করে থাকি। রান্না করতে রোজই আমরা কোনো না কোনো জ্বালানি পোড়াই। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা গ্যাস পুড়িয়ে তাপ শক্তি পাওয়া যায়, যা দিয়ে জল ফুটে স্টিম তৈরি করা হয়। স্টিমের মাধ্যমে জলবিদ্যুৎ এই টারবাইন ঘোরানো হয়। অ্যাকচুয়ালি বিদ্যুৎ তৈরি করার জন্য আমাদেরকে টারবাইন ঘোরাতে হবে, সেটা তাপবিদ্যুৎ কেন্দ্র হতে পারে বা জলবিদ্যুৎ কেন্দ্র হতে পারে। জলবিদ্যুৎ কেন্দ্রে কি করা হয় না, জলের যে শক্তিটা থাকে সেটাকে ইউজ করে টারবাইন ঘোরানো হয়। জলে অনেকটা উপরে থেকে জল যদি ফেলি, স্পিডে জল পড়বে, তো আমরা পড়েছি তরলের চাপ, সে চ্যাপ্টারে পড়েছি, প্রচুর চাপ হয় এবং স্পিডে জল পড়ে, অনেক ভেলোসিটি নিয়ে জল পড়ে, তার প্রেসার বা ফোর্স অনেক বেশি। তো সেটা কি হচ্ছে, ওই জলবিদ্যুৎকে, ওই জলের গতিকে, ওই প্রেসারকে কেন্দ্র কাজে লাগিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেটাকে বলে জলবিদ্যুৎ। আর সেম কি না তাপ দিয়ে জল ফুটিয়ে বাষ্পে পরিণত করে, বাষ্পের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটাকে বলা হয় কি না তাপবিদ্যুৎ। আর সে যে কেন্দ্রে করা হয় সেটাকে বলে তাপবিদ্যুৎ কেন্দ্র, আর যে জল দ্বারা যে কেন্দ্রে করা হয় সেটাকে বলে কি জলবিদ্যুৎ কেন্দ্র। তো ওটা কি করছে না, জলবিদ্যুৎ কেন্দ্রে এই তাপমোচী রিঅ্যাকশন দ্বারা করা হচ্ছে। তাপমোচী রিঅ্যাকশন কি না, জ্বালানি পূর্ণ হচ্ছে, তারপরে তাপ বেরোচ্ছে এবং সেই তাপ দিয়ে কি জলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করছে এবং বাষ্প টারবাইনকে ঘোরাচ্ছে। এইভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে ওখানে। অ্যাকচুয়ালি বিদ্যুৎ উৎপন্ন করার জন্য টারবাইনকে ঘোরাতেই হবে। টারবাইন ফ্যান যেরকম হয় দেখতে না, সেই পাখা হয়, আর টারবাইনের ইসে
গোড়াতে একটা মোটর লাগানো থাকে, ওটা ঘুরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। আর যদি তোমরা জানতে চাও যে এই বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হচ্ছে, তাহলে কন্টিনিউ পড়াশোনা করতে থাকো এবং আমার চ্যানেলকে ফলো করতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। কোনো একদিন বলবো এই অ্যাকচুয়ালি কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। আচ্ছা, বেশি চাপের এই গরম স্টিম যখন ধাক্কা দিয়ে টারবাইনের পাখা ঘোরায় তখন বিদ্যুৎ তৈরি হয়। তোমরা যে ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে দেখো, সেটা এক ধরনের তাপমাত্রা রিয়াকশন। এই বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া, এই তাপমাত্রা রাসায়নিক বিক্রিয়ায় প্রয়োগ কি লিখেছে, সেও এক রকমের তাপমাত্রা রাসায়নিক বিক্রিয়ার প্রয়োগ। আচ্ছা, এখানে অ্যাসিটিলিন C2H2 নামে একটা গ্যাস হয়। C2H2 এর মধ্যে এই সংকেতটা, এই যদি রাসায়নিক সংকেত লিখি তাহলে এভাবে লিখতে হয়, C ট্রিপল বন্ড, 3টে বন্ড থাকে, আর হাইড্রোজেন একটা থাকে এদিকে, এদিকে একটা হাইড্রোজেন থাকে, এরকম দেখতে হয় স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার তোমরা লেখা, তুমি এখন জিজ্ঞেস করতে পারো যে স্যার আপনি কোথায় এই রিঅ্যাকশনটা স্ট্রাকচারটা লিখেছেন। হ্যাঁ, স্ট্রাকচার তোমরা ডিটেইল লেখা শিখবে ক্লাস 10-এ, এরকম দেখতে হয়। অ্যাসিটিলিন যেটা এরকম দেখতে হয় অ্যাকচুয়ালি। তো এই গ্যাসকে পুড়িয়ে তাপ পাওয়া যায়, সে বেশি উষ্ণতায় লোহা পর্যন্ত গলে যায়। এই যে অক্সি অ্যাসিটিলিন যে শিখা, তোমরা দেখবে একটা লাল রঙের একটা বক্স থাকে, আর একটা এমনি গ্যাসের মতো। যদি কোনো ওয়েল্ডিং শপে যাও, ঝালাই করার দোকানে, তাহলে দেখতে পাবে একটা লাল রঙের বক্স থাকে। অ্যাকচুয়ালি ওই বক্সে কি ভরা থাকে না, অক্সিজেন ভরা থাকে। আর একটা কালো রঙ, আর একটা অক্সিজেন, একটা একটা বক্সে থাকে অক্সিজেন, আর একটা বক্স না, সিলিন্ডার, ওটা এই ধরনের খাড়া করা থাকে দেখবে। যাই হোক, তো ওখানে থেকে অক্সিজেন গ্যাস থাকে, আর একটা বক্সে থাকে অ্যাসিটিলিন গ্যাস থাকে। ওই যখন অক্সিজেন আর অ্যাসিটিলিনকে যখন রিঅ্যাকশন করানো হবে, তখন ওখানে প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়। আর লোহার গলনাঙ্ক কত, 1500 সামথিং, 1535 কি 53 কি ছিল ডিগ্রি সেন্টিগ্রেড। তার চাইতে অনেক বেশি টেম্পারেচার এখন উৎপন্ন হয়। তো তার ফলে কি লোহাও গলে যায় ওখানে। তো অক্সি অ্যাসিটিলিন শিখা বলে, ওই যে শিখাটা পাওয়া যায়, সেখানে 2 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়। ওটা হচ্ছে কি, তাপমোচী রিঅ্যাকশন। আচ্ছা, সতর্কতা, এখানে যে তাপমোচী রিঅ্যাকশন আমরা বাড়িতে ইউজ করব, তার সতর্কতা লিখেছে নাকি সতর্কতা, যে সমস্ত তাপমোচী বিক্রিয়ায় রাসায়নিক পরিবর্তনে দ্রুত বিক্রিয়া ঘটে, সেখানে প্রচুর পরিমাণ গ্যাস তাপ উৎপন্ন হয় এবং গ্যাস তৈরি, সেটা খুব বিপজ্জনক। যেমন অক্সি অ্যাসিটিলিন শিখা, যদি আমরা রাখি, হাত কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে গলে যাবে, এত পরিমাণ তাপ উৎপন্ন হয় ওখানে। 2000 থেকে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়। যে কোনো বিস্ফোরণে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে গ্যাস উন্মুক্ত হয়। খালি CO2 আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক এরকম না, এমন কিছু কিছু গ্যাসও আছে যেটা ওই গ্যাসে যদি আমাদের সামনে যদি এক্সপোজ হয়, আমাদের নাকে যদি ওই গ্যাস ঢোকে, তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, খুব তাড়াতাড়ি মৃত্যু হতে পারে। যেমন ক্লোরিন গ্যাস, তারপরে ওজোন গ্যাস আমাদের পক্ষে ক্ষতিকারক, আমাদের নাকের পক্ষে, আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। ওটা গরম গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ার সময় যে তরঙ্গ সৃষ্টি হয়, তার ধাক্কায় ক্ষতি হতে পারে। আচ্ছা, গ্যাস বা তরঙ্গ, যে এনার্জি তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে অ্যাকচুয়ালি, এই যে এরকম ভাবে দেখবে। গ্রীষ্মকালে যে টিনের যে চাল হয় না, বা যাদের বাড়িতে যারা টিনের রুমে থাকো, টিনের ঘরে থাকো যারা, তারা দেখতে হবে যে অনেক দূর থেকে যদি দেখি আমরা টিনের উপরে এরকম ভাবে কিরকম একটা যেন বেঁকা 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 কিরকম একটা যেন তরঙ্গ চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি তরঙ্গ বা এনার্জি এইরকম ভাবেই প্রবাহিত হয়, বেঁকিয়ে 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 এভাবে, এরকম আকারে। যদি পুকুরে আমাদের ঢিল ফেলি, ওই যে পুকুরে ঢিল যদি মাঝে ফেলি, ওখান থেকে যে একটা তরঙ্গ দেখবে, পুকুরের মাঝ থেকে যেখানে ঢিল পড়লো, সেখান থেকে পুকুরের যে লাস্ট প্রান্ত, মানে ডাঙার দিকে একটা তরঙ্গ এরম 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 করে আসে। এইভাবেই অ্যাকচুয়ালি এনার্জি প্রবাহিত হয়, তাপ শক্তি এভাবে প্রবাহিত হয়। তো যখন রিয়াকশন হবে, নিশ্চয়ই প্রচুর পরিমাণে শক্তি বের হবে, এবং শক্তি ঠিক এই তরঙ্গের আকারে দ্রুত ছড়িয়ে পড়বে। আর এই তরঙ্গের শক্তি যত বেশি হবে, মানে যত শক্তি একটা রিয়াকশন থেকে যত পরিমাণ শক্তি মুক্ত হবে, অ্যাকচুয়ালি একটা রিয়াকশন থেকে, কোন রিয়াকশন হচ্ছে, তাপমাত্রা একটা রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশন থেকে যত পরিমাণ শক্তি বের হবে,
ওই শক্তিটা তরঙ্গের আকারে ছড়িয়ে পড়তে থাকবে এবং ওই তরঙ্গের শক্তি ঠিক প্রায় অতটাই হতে থাকবে, অতটাই থাকবে। এই তরঙ্গ খুব, যদি একটা তরঙ্গ প্রচুর পরিমাণে শক্তি নিয়ে যদি প্রবাহিত হতে থাকে তাহলে ওর সামনে যে থাকবে সে নিশ্চয়ই ওটা ভেঙে নিয়ে চলে যাবে বা প্রচুর ক্ষয়ক্ষতি করবে, যদি নাও ভাঙে ওর ক্ষয়ক্ষতি করবে হয়, বা আর যদি সে যদি তাপ তরঙ্গ হয় সেটা তো গলিয়ে দিতে পারে। তাই এটা লিখেছে নাকি না গরম গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ার সময় যে তরঙ্গ সৃষ্টি হয় তার ধাক্কায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাপগ্রাহী রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক মানে কি? রিয়াকশন যেখান থেকে তাপ বেরিয়ে আসছে। আর এক্সোথার্মিক রিয়াকশন মানে কি না, এক্সো বলছি, এন্ডোথার্মিক রিয়াকশন মানে কি না যেখানে তাপ লাগবে, আর এক্সো মানে যেখানে বেরিয়ে আসবে, মানে ঠিক উল্টো। এখানে এখানে কি না এই তাপগ্রাহী রিয়াকশন কি করবে, রিয়াকশন স্টার্ট হয় যখন তাপ লাগতেই পারে, পরবর্তী যখন প্রোডাক্টে পরিণত হবে তখন এই পরিবেশ থেকে তাপ শোষণ করে নেবে, অর্থাৎ চারিদিকের পরিবেশ ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ বিকার বা টেস্ট টিউব যেটাই নেবো না কেন সেটা ঠান্ডা হয়ে যাবে। আমি বললাম তো একটু আগে যে এমনকি টেস্ট টিউবের গায়ে বা বিকারের গায়ে কি না বরফ পর্যন্ত জমে যেতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে জলবিন্দু টেস্ট টিউবের গায়ে এভাবে জলবিন্দু জমে 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 গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে, দেখা যাচ্ছে নিচে অনেকটা জল জমে গেছে কিছু কিছু রিয়াকশনে। আচ্ছা, তাপগ্রাহী রিয়াকশন এন্ডোথার্মিক, যে রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশ থেকে তাপ শোষণ করে, পরিবেশ থেকে তাপ শোষণ করা হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশ থেকে তাপ শোষণ করা হয় তাকে তাপগ্রাহী রিয়াকশন বলে। অর্থাৎ যে বিক্রিয়ায় পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয় বা পরিবেশ থেকে তাপ নিয়ে নেয় সেই বিক্রিয়াকে বলা হয় কি না তাপগ্রাহী রিয়াকশন। এর কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি, বইয়ে একটা খুব সুন্দর উদাহরণ আছে। আচ্ছা, বেরিয়াম হাইড্রোক্সাইড, BaOH whole to 8H2O। এটা +2 হবে না? আরে BaCl2, আচ্ছা BaOH whole to 8H2 এর সাথে কি না NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন করছি আমরা, না BaCl2 ডট 2H2O প্লাস NH3 আর H2 তৈরি হবে এখানে, আর H2 NH4Cl এর সাথে রিঅ্যাকশন করে কি হচ্ছে না BaOH বেরিয়াম হাইড্রোক্সাইড H2O এর সাথে রিঅ্যাকশন করে BaCl2 2H2O NH3 আর 8H2O 2NH3 8H2O NH4Cl এর 2NH4Cl এটা। আচ্ছা, তোমাদের বইয়ে সেম রিঅ্যাকশন আছে এটা। আচ্ছা, এই রিঅ্যাকশনে কি হবে, বাইরে যে টেস্ট টিউব যেটা নেবো সেখানে কি না বরফ জমে যায়, এটা একটা কি না তাপগ্রাহী রিঅ্যাকশন। তাহলে এখানে কি মাইনাস তাপ লিখতে হবে নিশ্চয়ই আমাদের, মাইনাস তাপ। ওকে, আর একটা উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এটা যখন আমরা ভেঙে দেবো, ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে কি হবে, এই চুনটাকে ভাঙলে ক্যালসিয়াম, এটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, এটা এর পাওয়া যায় পাথরের মতো দলার মতো দেখতে, ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, দলা পাওয়া যায়। এটা ভাঙলে কিসে পরিণত হয় না পোড়াচন CaCO3 না CaO পোড়াচনের সংকেত, ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2, এখানে তাপ পরিবেশ থেকে শোষণ করে নেয় মাইনাস তাপ। এটা ভাঙতে তাপ লাগবে এখানে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগবে এখানে।
মানে রিয়াকশনে স্টার্ট হওয়ার সময় কিন্তু স্টার্ট করার জন্য কিন্তু আমরা তাপ প্রয়োগ করছি এখানে, বাট রিয়াকশনের পরে কি হচ্ছে, তাপ পরিবেশ থেকে শোষণ করে নিচ্ছে। এই জন্য এই রিয়াকশন গুলোকে বলবো কি না, তাপগ্রাহী রিয়াকশন। বিএ ওই জন্য বেরিয়াম হাইড্রোক্সাইড H2O NH4 এর রিয়াকশন করার পরে টেস্ট টিউবের বাইরে কিনা বরফ জমিয়ে দেয়। এই কারণে ওটাকে বলবো না কি, তাপগ্রাহী রিয়াকশন। আর পরবর্তী যেটা দেখলাম নাকি CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট রিয়াকশন, ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দিয়ে যদি আমরা বিয়োজিত করে দিই, পরবর্তীতে কি হচ্ছে না, পরিবেশে তাপ শোষণ করে নিচ্ছে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটকে চুনা পাথর বলে, কলিচন বলে যেটাকে, চুনা পাথর, চুনা পাথর। এটা মনে রাখবে তোমরা যে চুনা পাথরের সংকেত কি, খুব পরীক্ষাতে আসতে পারে এই কোশ্চেনটা, এমসিকিউ হিসেবে বা শর্ট টাইপ অ্যান্সারে আসতে পারে। চুনা পাথরের সংকেত কি না, ক্যালসিয়াম কার্বনেট। আর সিএ হচ্ছে কিনা পোড়া চুন। CaCO3 ক্যালসিয়াম, সিএও একটা অক্সিজেন, CO2 কার্বন একটা আছে, দুটো কার্বন ওখানে, দুটো তিনটে আছে, ঠিক আছে। পড়াচুন, এটা অক্সিজেনের উপস্থিতি রিঅ্যাকশনটা করা হয়, বাতাসে করা হয়, তার ফলে এটা যখন আমরা কি করি, অক্সিজেন রিঅ্যাকশনে তাপ দিয়ে যখন রিঅ্যাকশনটা করাই, তখন ক্যালসিয়াম বা চুনা পাথর ভেঙে গিয়ে, যখন আমরা তাপ দিয়ে রিঅ্যাকশনটা করাই, তখন চুনা পাথর ভেঙে গিয়ে কি না, পোড়া চুন আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড বাতাসে উড়ে যাবে অবশ্যই, মানে কালো রঙের ধোঁয়া তৈরি হবে। আর এটা হচ্ছে কি মাইনাস তাপ, মানে পরিবেশ থেকে তাপ শোষণ করে নেবে। নেক্সট, আচ্ছা, তাপগ্রাহী রিঅ্যাকশনের বৈশিষ্ট্য বলেছে এখানে, এটা থিওরি পার্ট, রিডিং করো খালি। এটা কি না, বিক্রিয়া চলাকালীন পরিবেশে ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডা, এই যে বললাম যে পরিবেশ থেকে তাপ শোষণ করে নেবে, ঠান্ডা অনুভূত হয়। বিক্রিয়া ঘটতে বাহ্যিক তাপ শক্তি দরকার, বিক্রিয়া ঘটাতে বাহ্যিক তাপ শক্তি দরকার। অর্থাৎ যদি বাহ্যিক তাপ, যদি তাপ না দিই তাহলে বিক্রিয়া স্টার্ট হবে না। কিছু কিছু বিক্রিয়ায় তাপ দিতে লাগে, কিছু কিছু বিক্রিয়ায় তাপ লাগে না। আর এই বিক্রিয়া কি করে না, পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়। পরিবেশ থেকে তাপ শোষণ করে নিচ্ছে মানে কি, তাপ দিতে হবে আমাদেরকে। উৎপন্ন পদার্থের শক্তি, আচ্ছা, তাপ শক্তি দ্বারা পদার্থের শক্তি কতটা সেটা আমরা নির্ণয় করি। যদি রিয়াকশনটা ঘটানোর জন্য আমাদেরকে তাপ দিতে হচ্ছে, তাহলে রিয়াক্টেন্টের শক্তি প্রোডাক্টের চাইতে কম। আর যদি না না, অ্যাকচুয়ালি হবে এটা, যদি আমরা তাপ যদি দিচ্ছি একে প্রোডাক্ট তৈরি করার জন্য, তাহলে প্রোডাক্টের শক্তি এসে চাইতে কম, রিয়াক্টেন্টের চাইতে। আর উৎপন্ন পদার্থের শক্তি বিক্রিয়ার চাইতে বেশি। মানে এখানে কি বলতে চাইছে, যদি তাপ, যদি বিক্রিয়ায় তাপ শোষণ করে, তাপের একটা এনার্জি, তো তাপ যদি শোষণ করে, তাহলে যে প্রোডাক্ট আসবে তার শক্তি, অর্থাৎ তার আকর্ষণ ক্ষমতা বা তার গঠন, তাকে ভাঙতে একটু বেশি এনার্জি প্রয়োজন হয়, মানে কি তার শক্তি বেশি, বা সেটাকে পড়লে বেশি, মানে তাপ শক্তি পাবো আমরা, এটাই বলছে। আর যদি আমরা যে যদি রিয়াকশন করার পর যদি তাপ বেরিয়ে আসে, তাহলে প্রোডাক্টের চাইতে রিয়াক্টেন্টের চাইতে প্রোডাক্টে তা এই এনার্জি কম। আর রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছি, আর রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছি। হ্যাঁ, যদি এনার্জি রিলিজ হয়, এনার্জি গেইন লিখছি এখানে, আর এনার্জি রিলিজ, তাহলে রিঅ্যাক্ট্যান্টের শক্তি প্রোডাক্টের চাইতে বেশি, আর রিঅ্যাক্ট্যান্টের যদি শক্তি প্রোডাক্টের চাইতে কম, মানে প্রোডাক্টের এনার্জি বেশি যদি রিলিজ হয়, যদি এনার্জি গেইন হয়। আচ্ছা, কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইড জলযুক্ত ক্রিস্টাল, আচ্ছা ওই যে রিঅ্যাকশনটা একটু দেখালাম একটু আগে, কোথায় গেল, এই রিঅ্যাকশনটা কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইড, জলযুক্ত কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইড NH4Cl এর সাথে যদি রিঅ্যাকশন করাই, তাহলে কি না, এর গায়ে বরফ জমে যাবে, টেস্ট টিউবের গায়ে। কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইড জলযুক্ত ক্রিস্টাল ও কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া, এটা এতটাই তাপগ্রাহী পরিবর্তন যে বিকারের বাইরে জলের ফোঁটা থাকলে তা বরফে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে বিকার, এর বাইরে যদি জলের ফোঁটা থাকে, যদি বিকারটাতে হালকা ভেজা থাকে, বা এমনও হয় যে জলীয় বাষ্প
জলে পরিণত হচ্ছে, তারপরে কি না বরফে পরিণত হয়েছে, এটা কি না বরফে পরিণত হয়ে যাবে, এটা বলতে চাইছি। মানে এতটা তাপগ্রাহী রিয়াকশন, এতটা পরিমাণ তাপ ও পরিবেশ থেকে নিয়ে নেয়। আচ্ছা, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ার মিনিট দুয়েকের মধ্যে দেখা গেল যে টেস্ট টিউবের বাইরে গায়ে ফোঁটা ফোঁটা জল জমছে, মানে এটা কোন রিয়াকশন? এটা হচ্ছে কি তাপগ্রাহী রিয়াকশন, তাপগ্রাহী রিয়াকশন, তাপগ্রাহী রিয়াকশন বা বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। একটি পরিবর্তন যে রাসায়নিক আচ্ছা, কোন একটি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন, সেটা কিভাবে বুঝবো? ভৌত পরিবর্তন হচ্ছে না রাসায়নিক পরিবর্তন হচ্ছে? সব সময় রাসায়নিক পরিবর্তনে কি হবে? নতুন বন্ড, নতুন অণুগুলোর মধ্যে বন্ড ভেঙে গিয়ে নতুন কোনো বন্ড তৈরি হবে, অর্থাৎ নতুন কোনো পদার্থ উৎপন্ন হবে, সেটা কি রাসায়নিক পরিবর্তন। আর ভৌত পরিবর্তনে খালি ওই যে অবজেক্টটা বা যে পদার্থটা নেব সেটার কি এনার্জি বাড়বে, খালি জল বাষ্পে পরিণত হচ্ছে, বরফগুলো জলে পরিণত হচ্ছে, কিন্তু জলের হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু ভেঙে যাচ্ছে না, H+OH মাইনাসে পরিণত হচ্ছে না, সেটা কি ভৌত পরিবর্তন। কি দেখে বুঝবো? যদি পরিবর্তনটির সময় কোনো অধক্ষেপ পড়ে বা গ্যাস নির্গত হয় বা রঙের পরিবর্তন হয় বা তাপ মুক্ত হয়। আচ্ছা, 4টে পয়েন্ট আছে। কোনো অধক্ষেপ যদি পড়ে, নিচে রিয়াকশন করালাম, ওই রিয়াকশনটা কি নতুন কোনো একটা অধক্ষেপ পড়ে গেল, নিচে টেস্ট টিউবের নিচে অধক্ষেপ পড়লো, এরকম টেস্ট টিউব এটা যদি হয়, এখানে কি না প্রেসিপিটেট অধক্ষেপ পড়লো কাদার মতো, কাদা, ক্লে, তো সেটা কি রাসায়নিক পরিবর্তন। গ্যাস নির্গত যদি হয়, যদি হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড হচ্ছিল তো না তখন, কোনো কোনো ক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস নির্গত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে, যদি গ্যাস নির্গত হয় সেটাকে বলবো কি না রাসায়নিক পরিবর্তন। যদি রঙের পরিবর্তন হয়, মানে দেখা যাচ্ছে কোনো বর্ণহীন জল নিলাম, সেখানে ফেনফথেলিন দেওয়ার পরে দেখা যাচ্ছে কি, আর NH4Cl নেওয়ার ফলে কি দেখা যাচ্ছে না, ওখানে বাদামি বর্ণ বা গোলাপি বর্ণতে পরিণত হচ্ছে বা বেগুনি বর্ণতে পরিণত হয়ে যাচ্ছে, মানে রঙের পরিবর্তন ঘটছে, সেটা কি বলবো? রাসায়নিক পরিবর্তন। তাপ মুক্ত বা শোষিত হয়, তাহলে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে সেটিকে রাসায়নিক পরিবর্তন। তাপ মুক্ত, দেখছো, তাপ মুক্ত হওয়া বা তাপ লাগা, তাপ মুক্ত হওয়া বা শোষিত হওয়া, মানে তাপ বর্জিত হওয়া বা তাপ গৃহীত হওয়া, ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে কিনা তা জানার জন্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কি, তাপ মুক্ত হচ্ছে বা শোষিত হচ্ছে, সেটাকে বলা কি না রাসায়নিক পরিবর্তন। যদি কোনো রিয়াকশনে তাপ মুক্ত হয় বা শোষিত হয়, সেটাকে বলবো, সেই পরিবর্তনকে বলবো কি না রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, পোড়া চুনে জল দিলে কলিচিন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম উৎপন্ন হয় কেন? আচ্ছা, সিএও সিএও জল দিলাম, H2, COH উৎপন্ন হয় এখানে। অ্যাকচুয়ালি এখানে এটা একটা কি না তাপমোচী রিয়াকশন, পরে জল দিলে স্টিম উৎপন্ন, জল নির্গত হয় কেন? আচ্ছা, এটা তাপমোচী রিয়াকশন প্লাস তাপ, এটি একটি তাপমোচী রিয়াকশন। তাপমোচী বিক্রিয়া, এই কারণে কি না ওখান থেকে কি না জলীয় বাষ্প প্রতিফলন নির্গত হয়। চাপে রাখা অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের উচ্চ গতিতে নির্গত মিশ্রণে দহনে ঝালাই করার সময় আলোক শক্তি কোথা থেকে আসে? একটু বললাম যে যেখানে কোনো পদার্থকে তাপ দিয়ে উত্তপ্ত করছি, তাপ দিচ্ছি, সেখান থেকে একসময় কি হবে না আলো নির্গত হতে শুরু হবে। অতিরিক্ত যখন কোনো বস্তু যখন অতিরিক্ত উষ্ণ হয়ে যাবে, অতিরিক্ত তেতে যাবে, তখন সেখান থেকে কি না আলোক শক্তি নির্গত হতে শুরু করে। আমাদের লাইটে এভাবে, আমরা যে লাইট গুলো ইউজ করি, অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে ইউজ করা হয়, ওটা এই পদ্ধতি ওখানে ইউজ করা হয় নাকি না ওখানে ইলেকট্রিকের মাধ্যমে কি তাপ উৎপন্ন হতে শুরু করে। তাপ উৎপন্ন যখন ওটা তাপ মানে উত্তপ্ত হতে হতে যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায়, তখন সেখান থেকে আলো নির্গত হতে শুরু করে। আচ্ছা, এতে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, বললাম যে অক্সিঅ্যাসিটিলিন দিয়ে শিখা তৈরি হয়। কি লেখা আছে দেখো, অক্সিজেন আর অ্যাসিটিলিন যে গ্যাস, অ্যাসিটিলিন মানে C2H2, C2H2 প্লাস অক্সিজেন, CO2 প্লাস H2,
ব্যালেন্স করতে হবে এটাকে। দুটো হাইড্রোজেন, দুটো অক্সিজেন, CO2, দুটো কার্বন। আচ্ছা, দুটো এখানে 2 দিই তাহলে 4, 3, 2, 2 গুণ 4, 6। কত হচ্ছে এটা? C2H2 আর অক্সিজেনের রিঅ্যাকশনে CO2 উৎপন্ন হবে আর H2 উৎপন্ন হবে। আচ্ছা, এতে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, আচ্ছা 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উৎপন্ন হয় তাপমাত্রা। 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টু 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয় এখানে। এই উষ্ণতা এত পর্যন্ত উষ্ণতা, এটা কি রে, উষ্ণতা উষ্ণতা সৃষ্টি হতে পারে এত উষ্ণতা তাই যে আলো উৎপন্ন হতে পারে তা খানিকটা অতিবেগুনি রশ্মি থেকে যাচ্ছে। এত উষ্ণতা উৎপন্ন হওয়ার জন্য ওখানে কি অতিবেগুনি রশ্মি, আমরা প্রত্যেকে জানি অতিবেগুনি রশ্মি চোখ এবং ত্বকের জন্য খুবই ক্ষতিকর একটা রশ্মি। তো অতিবেগুনি রশ্মি কি হবে, থেকে যায়, এবং অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর, তাই যারা ঝালাই বা ওয়েল্ডিং করেন তাদের একটা বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা পড়তে হয়। CO2, 2, 4 অক্সিজেন আর 2H2, 2, 4, 6, 3। ওকে, দুটো কার্বন, 4টে অক্সিজেন, 6টা অক্সিজেন, 2টো H2। ওকে, নেক্সট দেখো, দুটো কার্বন আছে, দুটো CO2 উৎপন্ন হয়েছে। এটাই বলছিলাম যে যতগুলো কার্বনের দিক থাকবে ঠিক ততগুলো CO2 উৎপন্ন হবে। যারা ওয়েল্ডিং কাজ করেন তারা একটা বিশেষ ধরনের চশমা কেন পরেন কেন? অতিবেগুনি রশ্মির জন্য, ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট, ইউভি লাইট। ওয়েল্ডিং এর কাজ যারা করে সেখানে অক্সিঅ্যাসিটিলিন শিখা তৈরি হয়। তারা অক্সিঅ্যাসিটিলিন যে শিখা, যেখানে 2000 থেকে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়, তো ওই শিখায় যারা কাজ করে সেই ওই শিখা থেকে কি হয় না, অতিবেগুনি রশ্মি প্রচুর পরিমাণে বেরিয়ে আসে। এবং আমরা যদি এই চশমাটা না পরি তাহলে আমাদের কিছুদিনের মধ্যে আমাদের চোখের রেটিনাতে প্রচুর সমস্যা হতে পারে এবং চোখ এমনকি অন্ধ হয়ে যেতে পারে মানুষ যদি অতিরিক্ত সময় ওখানে থাকে এবং কিছু বেশি দিন ধরে যদি থাকে। মানে একটা নির্দিষ্ট সময় তো আছে না, রেটিনা কতদিন আর সহ্য করবো এই অতিবেগুনি রশ্মিকে, একটা নির্দিষ্ট লিমিট থাকে। তো সেই লিমিটের যখন আমরা যখন ক্রস করে দেবো তখনই কি না আমাদের রেটিনা খারাপ হতে শুরু করবে। রেটিনা খারাপ হয়ে গেলে আমরা দেখতে পাবো না। আর রেটিনা যদি খারাপ হয় সেখানে প্রতিবিম্ব তৈরি হবে না এবং আমরা আস্তে আস্তে কি না ধীরে ধীরে অন্ধ হতে শুরু করবে। আজ প্রথমে ঝাপসা দেখবে এবং পরে পরবর্তীতে কি অন্ধ হয়ে যাবে। আচ্ছা, ইউভি লাইট নির্গত হয় এখান থেকে, LIGHT। ইউভি লাইট নির্গত হয় ইউভি লাইট নির্গত হয়। এই লাইট থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা যারা ওয়েল্ডিং করে তারা কি একটা নির্দিষ্ট একটা টাইপের চশমা ইউজ করে। রাসায়নিক বিক্রিয়ার সময় কিছু রাসায়নিক বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন গঠিত হয়। কোথাও আয়নীয় যৌগ গঠিত হয়, কোথাও আয়নীয় যৌগের কিলাস ভেঙে নতুন পদার্থ উৎপন্ন হয়, আবার কোথাও আয়নদের বিক্রিয়ায় নতুন পদার্থ গঠিত হয়। সাধারণভাবে বলা যায় এসব ভাঙা গড়া সামগ্রিক ফলাফল রূপে কোথাও তাপমুক্ত হয়, আবার কোথাও তাপ শোষিত। আচ্ছা, এটা জাস্ট কনক্লুশন দেওয়া আছে এখানে, তোমাদের তোমাদের যে টেক্সট বুক সেটারই কনক্লুশন দেওয়া আছে না, কিছু কিছু এটাই বলতে হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো কোনো বিক্রিয়াতে কি তাপমুক্ত হয়, কোনো কোনো বিক্রিয়া তাপ শোষিত হয়, বন্ধন গঠিত হয়। রাসায়নিক বিক্রিয়া অ্যাকচুয়ালি কি নতুন বন্ধন গঠিত হবে, সেই নতুন বন্ধন গঠন হওয়ার সময় তাপ শোষিত হতে পারে বা তাপ বর্জিত হতেও পারে। যোজ্যতা ভ্যালেন্সি, যারা এর আগের চ্যাপ্টার যারা দেখে আসনি যোজ্যতা ভ্যালেন্সি কাকে বলে সেটা একটু ভালো করে দেখে নাও, জাস্ট রিভিশন চলছে। আর ডিটেইলে আমি আগের চ্যাপ্টারে করেছি অ্যাকচুয়ালি যোজ্যতা ভ্যালেন্সি কাকে বলে, কিভাবে হয়, কত যোজ্যতা কার হতে পারে, কিভাবে বের করতে হয়, সেসব এভরি ডিটেইলস আগের চ্যাপ্টারে আছে ওটা।
যদি কেউ তোমাদের ভিডিও যদি না দেখে থাকো তাহলে ওখান থেকে প্রথমে দেখে এসো, তারপরে এটা কন্টিনিউ করো। যোজ্যতা, কোন পরমাণু যৌগ গঠনের জন্য যতগুলি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে বা ভাগ করে না সেই সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা বলে। আচ্ছা, ত্যাগ করা কারা ত্যাগ করবে? যদি আয়নীয় যৌগ গঠন করে তারা ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে। আর কারা ভাগ করে নেবে, শেয়ার করে নেবে, যারা সমাজে যৌগ গঠন করবে তারা কি না ভাগ বা শেয়ার করে নেবে। রাসায়নিক বন্ধন জোড় গঠনের সময় কোন পরমাণু যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে সেই সংখ্যাকেই বলা হয় পরমাণু যোজ্যতা। আচ্ছা, এখানে গ্রহণ বা ত্যাগ না, এখানে ভাগ করা হবে বা ভাগ করে বা ভাগ করে, সেটাকে বলা হয় যোজ্যতা। সোডিয়াম খুবই পপুলার একটা এক্সাম্পল। এর পারমাণবিক ক্রমাঙ্ক সবাই জানি কি 11। আচ্ছা, তোমাদেরকে যে চারটা দিয়েছিলাম সেটা তো আছে, আশা করছি সবাই পড়ে নিয়েছো। তাহলে আমরা যদি পড়ে থাকো তাহলে জানবে যে সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত হয় 11, ক্লোরিনের কত 17, ক্যালসিয়ামের 20। এগুলো মনে রাখতে আমাদেরকে। আর যদি না পড়ে থাকো তাহলে ওটা অবশ্যই মুখস্থ করো। প্রত্যেকটা পদে পদে ধাপে লাগবে, বিশেষ করে পরিবেশ বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ কি বলে বাংলায় পরিবেশ ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান পড়তে হলে ভালো করে যদি পড়তে হয় আর ভালো মার্কস পেতে হলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস যেগুলো বলছি মনে রাখতে হবে, সেগুলো মনে রাখতে হবে। যেগুলো বোঝানোর জিনিস সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। সোডিয়ামের 11, একে ইলেকট্রন বিন্যাস করো এবার। 2, আশা করছি এটা আমরা সবাই জানি, আশা করছি 2 8 1 কে এল এম। যারা পড়ে আসে তাদের কাছে নতুন হবে কিন্তু এটা, যে এটা আবার কি জিনিস কে এল এম। কে হচ্ছে কে কক্ষ, এল হচ্ছে এল কক্ষ, ইংলিশে বলে অরবিট, আর এম হচ্ছে এম কক্ষ, মানে কে এল এম শব্দের ভিতরে কক্ষ কে, তারপরে এল, তারপরে এম। 2n স্কয়ার বলে একটা রুল বলেছিলাম, 2n স্কয়ার কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে 2n স্কয়ারের মাধ্যমে আমরা বের করব। আর সর্বস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন কখনো থাকতে পারে না। কোন পরমাণু সর্বস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে 2 8 1, আর ভেতরে 8টার বেশি থাকতে পারে, 8টা 18টা 36টা থাকতেই পারে ইলেকট্রন, কিন্তু সর্বস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। এটা অক্টেট রুল বলে একটা রুল আছে, তার মধ্যে পড়ে এটা, 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তো সোডিয়ামের 2 8 1 এ চাই কি ইনার্ট গ্যাস হতে যায়। এরা ইনার্ট গ্যাস যারা থাকে, মানে যারা কি বলে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল, তারা কি না কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সাধারণ উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে প্রত্যেকে চাইবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করতে। আর আমরা সবাই জানি যে প্রোটন বা নিউট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় কি কারা অংশগ্রহণ করে না? ইলেকট্রন অংশগ্রহণ করে। তাই প্রত্যেকটা পরমাণু চাই আমার ইলেকট্রন বিন্যাস কি না হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌলের মতো হয়ে যাক, তাহলে আমাকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে না। এটাই চাই সবাই। তো সোডিয়াম চাইবে একটা ইলেকট্রন ছেড়ে দিতে সবসময়, তাই একটা ইলেকট্রন ছাড়বে। আর এমন কোন মৌলের সঙ্গে রিঅ্যাকশন করবে যার একটা ইলেকট্রন দরকার। মানে আমরা তো সেটাই করি না, আমরা তো তাদের সাথে পেয়ার তৈরি করি বা আমরা তাদের সাথে কাপল হই যাদেরকে আমাদের ভালো লাগে বা যাদের প্রতি আমাদের অ্যাট্রাকশন তৈরি হয়। ঠিক অনুপরমাণুর মধ্যে এটাই হয়, যার ওর যাকে দরকার ও তাকে রিঅ্যাকশন এই ইলেকট্রনটা দেবে। আর ও আর সোডিয়ামের কাছে সেই আসবে যার একটা ইলেকট্রন দরকার। ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, তার একটা, যা অ্যাকচুয়ালি বলতে চাইছি যার একটা ইলেকট্রন দরকার সে সোডিয়ামের কাছে আসবে, আর সোডিয়াম তার কাছে যাবে যার একটা ইলেকট্রন দরকার। ফ্লোরিনের একটা ইলেকট্রন দরকার, কারণ ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত হয় 9, ক্লোরিনের কত হয় 17। একটা ইলেকট্রন নিলে কি 18 পরিণত হয়ে যাবে, আর যদি সোডিয়াম একটা ছেড়ে দেয় তাহলে কি কিসে পরিণত হবে? 10 পরিণত হয়ে যাবে। 10 কার? হিলিয়াম, নিয়ন হচ্ছে 10। নিয়ন হচ্ছে কি একটা নিষ্ক্রিয় মৌল, আর সোডিয়াম চাইছে কি না এর মতো ইলেকট্রন বিন্যাস হোক নিষ্ক্রিয় মৌলের মতো, মানে কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো। তাই বলে এরকম না যে সোডিয়াম চাইবে হিলিয়ামের মতো হতে, ও চাইবে কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো। আর আমি কেন যোজ্যতা বলতে চাইছি, অ্যাকচুয়ালি জারণ বিজারণের যে কনসেপ্ট তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছে, যে অক্সিজেন যুক্ত থাকে বলা হয় জারণ, হাইড্রোজেন যুক্ত থাকে বলা হয় বিজারণ, হাইড্রোজেন বেরিয়ে গেলে বলে জারণ, অক্সিজেনকে বেরিয়ে গেলে বলে বিজারণ। এগুলো তোমাদের ছোটবেলাকার কনসেপ্ট ছিল। আপাতত ক্লাস 8 থেকে এবং পরবর্তী শ্রেণীতে 9 10 তোমরা জানবে কি, এবং ক্লাস 8এও আছে তোমাদের, এটা ডিটেলস আছে যে ইলেকট্রন যুক্ত হওয়াকে বলা হয় কি, ইলেকট্রন যুক্ত বলা হয় বিজারণ। যদি কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলে কি বিজারণ, আর যদি ইলেকট্রন সে ছেড়ে দেয় সেটাকে বলে কি জারণ। এটাই কারণে বলছি অ্যাকচুয়ালি জারণ বিজারণ কিভাবে হয় আর কেন হয়। অ্যাকচুয়ালি জারণ বিজারণ এই কারণে হয়,
আর বিজারক পদার্থ, জারক পদার্থ ইত্যাদি সবকিছু কনসেপ্ট গুলো এখান থেকে আসে। কেন না পরমাণু চাই নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌলের মতো বা নিষ্ক্রিয় আয়নের মতো স্ট্রাকচার ধারণ করতে। সোডিয়াম চাই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাসক, তাই ও একটা ইলেকট্রন ছেড়ে দেবে, অর্থাৎ ও নিজে জারিত হবে এবং অপরকে বিজারিত করবে। আচ্ছা, বিজারণ আর জারণের কনসেপ্ট আমরা পরের লেকচারে পুরো ডিটেইলে দেখব কি কি আছে ওখানে, বিজারক পদার্থ, জারক পদার্থ। তোমরা খালি জেনে রাখো যে জারণ হবে আর জারণ বা বিজারণ হবে কার উপর ডিপেন্ড করে, ইলেকট্রন তার লাগবে নাকি সে ডোনেট করবে সেটার উপর ডিপেন্ড করে হবে কি না জারণ বা বিজারণ। আচ্ছা, যোজ্যতা, কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা যতগুলো ইলেকট্রন থাকবে এবং যতগুলো ইলেকট্রন তার লাগবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য কোন পরমাণু যতগুলো ইলেকট্রন লাগবে বা ডোনেট করতে হবে সেই সংখ্যক ইলেকট্রন বা সেই সংখ্যাটাকেই বলা হয় ওই পরমাণুর যোজ্যতা। যেমন ক্যালসিয়াম যেমন নিই আমরা, এক মিনিট, জারণ বিজারণের ধারণা। আচ্ছা, ওটাই চলছে এখন, জারণ বিজারণের ধারণা। ক্যালসিয়াম নিচ্ছে, একটা ক্যালসিয়াম পরমাণু নিচ্ছি। ক্যালসিয়াম কত, পারমাণবিক ক্রমাঙ্ক কত? 20। সবার কিন্তু এটা কিন্তু সবার মনে থাকা যায়, কিন্তু 20 পরীক্ষাতে বারবার কে বলবে না, মূলত পরীক্ষাতে লিখে আসতে হবে 20। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 2n² করে, তোমরা নিজে খাতায় করো, আমি এটা মুখে করছি। প্রথমে কে কক্ষে কত থাকবে? 2টো ইলেকট্রন, পরবর্তীতে 8টা, তার পরবর্তীতে 8টা, তারপর 2টো, 2 8 10, 8 18 আর 2 20। তো তোমরা বলবে এখানে 10টা থাকলো না কেন? আমরা বলছি যে সর্ববহিস্থ কক্ষে 8টা বেশি ইলেকট্রন থাকতে পারে না। আচ্ছা, এর অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস 2 8 8 8 2, আচ্ছা 2 8 10 আর 18 2 20, এইরকম ইলেকট্রন বিন্যাস হয় অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের। তো এই সর্ববহিস্থ কক্ষে কি চাইবে যে 8টা ইলেকট্রন থাক আমার সর্ববহিস্থ কক্ষে, আর দেখবে যখনই সর্ববহিস্থ কক্ষে কোনো পরমাণু 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে তখন ও নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে শুরু করবে। এর 2টো ইলেকট্রন বেশি আছে 20, আর এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন। আর্গন কত? 18। তো ক্যালসিয়াম সর্বদা চাইবে আমারও ইলেকট্রন বিন্যাস হোক ওই আর্গনের মতো, আর্গন 18 এর মতো। তাহলে আমাকে আর টেক পার্ট করতে হবে না রাসায়নিক বিক্রিয়ায়। তাহলে ক্যালসিয়াম চাইবে কি না 2টো ইলেকট্রন সবসময় ছেড়ে দিতে হবে, সবসময় ও ছেড়ে দিতে চাইবে ক্যালসিয়াম। এখানে একটা ক্লোরিন আর এখানে একটা ক্লোরিন রাখছি আমি, Cl। প্রথমে দুটো ইলেকট্রন 8টা, 2 আর 10, লাস্টে 7টা, 2 8 7। ক্লোরিনের দরকার একটা ইলেকট্রন, একটা ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার, আরেকটা ক্লোরিনের আরেকটা ইলেকট্রন দরকার। আর ক্যালসিয়াম চাই 2টো ইলেকট্রন ত্যাগ করতে, তো দুটো যে এক্সট্রা যে ইলেকট্রন দুটো আছে সেটাও ত্যাগ করতে চাই। এই যে দুটো ইলেকট্রনে ত্যাগ করতে চাই। এই দুটো ইলেকট্রন কি করবে না, দুটো ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করবে, একটা ইলেকট্রন দেবে একে, এই ক্লোরিনকে একটা দেবে, আর একটা রিঅ্যাকশন দেবে, একটা ইলেকট্রন দেবে এই ক্লোরিনকে। তাহলে কি হচ্ছে না, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়লো। দেখবে তোমাদের একটা কথা লেখা আছে, ক্লোরিন যুক্ত হকে বলা হয় কি? জারণ। অক্সিজেন যুক্ত হকে বলা হয় কি? জারণ। তাহলে একটা ক্যালসিয়াম একটা ইলেকট্রন দিল ক্লোরিনকে, আর একটা ইলেকট্রন দিল কাকে না আরেকটা ক্লোরিনকে দিল। তাহলে কি হলো, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করলো, আর ক্লোরিন একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিল, মানে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, আর একটা ক্লোরিন আর একটা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে ইলেকট্রন ডোনেট করা বলা, যদি কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে তাহলে সেটা বলে জারণ, আর যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সেটা বলে বিজারণ। তাহলে এখানে ক্লোরিন বিজারিত হলো
আর আর দুটো ক্লোরিন কি না বিজারিত হলো, আর ক্যালসিয়াম কি জারিত হলো, তাহলে দিয়ে কি উৎপন্ন করলো, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, দুটো ক্লোরিন একটা ক্যালসিয়াম দিয়ে CaCl2 একটা লবণ তৈরি করলো, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ। ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ উৎপন্ন করলো। তো এখানে ক্যালসিয়াম হলো জারিত আর অক্সিজেন হলো এই কি বলে ক্লোরিন হলো বিজারিত। তো আজকে জারণ ও বিজারণের যে ইনিশিয়াল যে ধারণা ছিল সেটা দিয়ে আজকের আমি লেকচার শেষ করছি এখানে। আর পরবর্তী লেকচার আমরা দেখে নেব ডিটেলে যে জারক পদার্থ, বিজারক পদার্থ, বিজারিত হলে কি হয়, গ্যালভানাইজেশন কাকে বলে, গ্যালভানাইজেশন কেন করব, গ্যালভানাইজেশন কি, গ্যালভানাইজেশন জিনিসটা বলি নাকি ওটা জিঙ্কের যে কোনো পদার্থের উপর বা লোহার উপর বা নিকেলের যে কোনো পদার্থের উপর জিঙ্কের প্রলেপ যাকে বলা হয় গ্যালভানাইজেশন। ইলেকট্রোপ্লেটিং এর আগের লেকচারে আমরা দেখেছিলাম ইলেকট্রোপ্লেটিং কি, ওই সেম পদ্ধতিতে কি না গ্যালভানাইজেশন করা হয়। তো জিঙ্কের প্রলেপ যাকে বলা হয় গ্যালভানাইজেশন। তো জারণ বিজারণ এই যে জিনিসটা বোঝালাম এটা সবাই ডিটেলে খুব ভালোভাবে পড়ে আসবে, তাহলে পরবর্তী লেকচার বুঝতে তোমাদের সমস্যা হয়, ভালোভাবে না পড়ে আসলে পরবর্তী লেকচার বুঝতে সমস্যা হবে। অতএব সবাই ভালোভাবে পড়ে আসবে এটা। আর লেকচার এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই।